হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 আমরা এই ইথিক্স নামে যে ইউনিটটা ছিল সেটা শুরু করেছিলাম। অলরেডি প্রথম যে চ্যাপ্টার ডিজিটাল ফুটপ্রিন্টিং সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম। সেখানে তোমরা জেনেছিলে কিভাবে আমরা যে অনলাইনে কাজকর্ম করি তার একটা ছাপ ফেলে রাখি, যেটাকে পরে কোনো কোম্পানি, কোনো আনঅথরাইজড পারসন বা কোনো হ্যাকার সেটাকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তার কিছু ভালো দিক আছে, তার কিছু খারাপ দিক আছে, সেগুলো সম্পর্কে তোমরা জেনেছিলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডেটা প্রোটেকশন এই পার্টিকুলার চ্যাপ্টারটা সম্পর্কে করাবো। ডেটা প্রোটেকশন ইন দ্য সেন্স, আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি অনলাইনে, আমি একটা কন্টেন্ট তৈরি করছি, সেই কন্টেন্টটাকে আমি কোথায় ইউটিউবে আপলোড করছি। এখন যদি এই ভিডিওটাই কেউ ডাউনলোড করে তার নিজের নাম করে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে আপলোড করা শুরু করে, নিশ্চয়ই আমার সেটা পছন্দ হবে না। তাতে আমি কি করতে পারি? লিগ্যাল অ্যাকশন নিতে পারি। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে নোটসটা তৈরি করছি, কেউ যদি আমার সেম নামটা ব্যবহার করে, RWS IT একাডেমি নামটা ব্যবহার করে সে সেই নোটটাকে বিক্রি করা শুরু করে, তাহলে অবশ্যই আমি তার বিরুদ্ধে ইলিগাল অ্যাকশন নিতে পারবো, কারণ ওটা তো আমি তৈরি করেছি। তো আমরা আজকে এই চ্যাপ্টারে জানতে পারবো কি করে আমরা আমাদের তৈরি কোনো ডেটা বা কোনো সফটওয়্যার সেগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি, তার কিছু আইন, তার কিছু লস, সেগুলো সম্পর্কে। তো চলো দেখে নিই এক এক করে এখানে আমাদের কি কি জানতে হবে। চ্যাপ্টার নাম ডেটা প্রোটেকশন, ইউনিট ইথিক্স। কম্পিউটার অ্যাপ্লিকেশন আর সায়েন্স বোথ স্টুডেন্টদের কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারটা পড়তে হবে। সবার ফার্স্টে প্রশ্ন আসে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি কি বা কাকে বলে? তুমি কোনো কিছু কবিতা লিখলে বা আবিষ্কার করলে কোনো সফটওয়্যার, বা তুমি কোনো একটা বস্তুই আবিষ্কার করলে যেটা কোনো জায়গায় গিয়ে কাজে লাগতে পারে, এইটাই একটা কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটাকে কেউ যাতে ব্যবহার করতে না পারে বা এটাকে কেউ যাতে তোমার পারমিশন ছাড়া অপব্যবহার করতে না পারে, তুমি সেগুলোকে প্রোটেক্ট করবে কিভাবে, এই চ্যাপ্টারে জানতে পারবে। তাই প্রশ্নেই দেওয়া রয়েছে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কাকে বলে। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলতে কোনো ব্যক্তির মনের সৃষ্টি বা উদ্ভাবনী ক্ষমতা দ্বারা তৈরি সম্পত্তিকে বোঝানো হয়। উদাহরণস্বরূপ সেটা কোনো সাহিত্য হতে পারে, শিল্প কাজ হতে পারে, কোনো নকশা হতে পারে, বাণিজ্যিক ব্যবহারে কোনো প্রতীক, নাম, ছবি, যে কোনো জিনিস হতে পারে, কোনো সরঞ্জামও হতে পারে, যেটা তুমি তৈরি করবে আর পৃথিবীতে ওই জিনিসটাকে এখনো পর্যন্ত কেউ তৈরি করেনি, এরকম জিনিস। ওকে, এবার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার কি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কি? বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার হলো এমন একটি আইনি অধিকার যা একটি নির্দিষ্ট সময়ের জন্য উদ্ভাবক বা সৃষ্টিকর্তাকে তার উদ্ভাবন বা সৃষ্টি রক্ষা করা এবং সেটি বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রদান করা হয়। ফর এক্সাম্পল, কোনো এক ব্যক্তি XYZ সে একটা কোনো নতুন ওষুধ তৈরি করেছে যেটা ক্যান্সারের কাজে লাগবে। পৃথিবীতে সেই ওষুধটা এখনো পর্যন্ত নেই। সে কি করতে পারে? সেই ওষুধটার একটা পেটেন্ট বা কপিরাইট তৈরি করে রেখে পারে। কি? সেই ওষুধটা কি করে তৈরি করতে হয়? একটা পার্টিকুলার টাইম অবধি ওই ব্যক্তির পারমিশন ছাড়া কেউ ওটা তৈরি করতে পারবে না। কিন্তু কি হয়, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটা টাইম অবধি গিয়ে থাকে, মানে 15 বছর, 20 বছর কোনো কোনো ক্ষেত্রে। তারপরে গিয়ে সেটা ফ্রি অফ কস্ট বিতরণ করতে হয়, সবার কাছে ওটাকে বলে দিতে হয় যে হ্যাঁ এইভাবে তত বছর অবধি, সেটা 20 বছর হোক, 15 বছর, ততদিন পর্যন্ত সেই ব্যক্তি একচেটিয়াভাবে সেটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে। এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এই সুবিধাই তাকে দেয়। এই অধিকার মানুষের বুদ্ধির যে কোনো মূল সৃষ্টি, যেমন শৈল্পিক, সাহিত্যিক, প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক কাজের সঙ্গে সম্পর্কিত যে কোনো জিনিস হতে পারে। এটি জ্ঞানের বেআইনি ব্যবহারকে রক্ষা করতে পারে। তুমি কোনো একটা কিছু তৈরি করলে বা কোনো এক ব্যক্তি কোনো কিছু তৈরি করলো, সেটাকে অন্য কেউ ব্যবহার করলো, সেটা তো উচিত না। সেটাই যেমন IPR অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস একটি দেশের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খুবই কার্যকরী। কিভাবে? ক্যান্সারের ওষুধ XYZ তৈরি করলো, সে কোথায় থাকে? ভারতে। ভারতের নাম উজ্জ্বল হবে, ভারত আরো বেশি অর্থ উপার্জন করবে এই পার্টিকুলার জিনিসটাকে ওপরে বেস করে। এইটাকে যাতে অন্য কোনো দেশ ব্যবহার করতে না পারে অ্যাট আ সার্টেন টাইম অবধি, ভারতের যাতে অর্থনৈতিক ক্ষতি না হয়, তার জন্যই কিন্তু এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটা আনা হয়েছিল। এবার যদি কেউ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে তার নামে কেস করে দেওয়া হবে। মেধা সম্পত্তিকে কোন কোন উপায়ে সুরক্ষিত রাখা যেতে পারে? দেখো, মেধা সম্পত্তিকে বেসিক্যালি 3টে উপায়ে ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি আমরা সুরক্ষিত রাখতে পারি। ইন্ডিয়া না, অল ওভার ওয়ার্ল্ডেই হতে পারে। সবার ফার্স্ট, কপিরাইটের মাধ্যমে। তুমি কোনো কিছু তৈরি করলে তার উপরে কপিরাইট রেখে দিই। তোমার সেই প্রোডাক্ট যদি অন্য কেউ তোমার পারমিশন ছাড়াই ব্যবহার করে, তুমি তার উপরে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারবে। ইউটিউব ভিডিওর ক্ষেত্রে, ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি হয়। পেটেন্ট, তুমি কোনো কিছু আবিষ্কার করলে তার পেটেন্ট নিয়ে রেখে দিলে, সেটা 20 বছরের জন্য, 10 বছরের জন্য বা 15 বছরের জন্য, তারপর তোমাকে কিন্তু সেটা ফ্রি অফ কস্ট দিতেই হবে সবাইকে। তারপরে ট্রেডমার্ক। ট্রেডমার্কটা পার্মানেন্ট হয়। ট্রেডমার্ক মানে তুমি কোনো ব্যবসা খুলেছো, সেই ব্যবসার ট্যাগলাইন, ধরো তোমার কোম্পানির নাম যেটা, সেটা যেন সারা পৃথিবীতে অন্য কেউ ব্যবহার করতে না পারে। যেমন ম্যাকডোনাল্ডসের নাম শুনেছো?
তারপরে তুমি ডমিনোসের নাম শুনেছো। এই নামগুলো বা এর আইকনগুলো অন্য কেউ যাতে ব্যবহার করতে না পারে তার জন্য কিন্তু ট্রেডমার্ক তৈরি করা হয়। কেউ যদি ব্যবহার করে, ডমিনোস কোম্পানি, ম্যাকডোনাল্ডস কোম্পানি তাদের উপরে কেস করে দিতে পারে। প্রতিটা বড় বড় কোম্পানি, বড় কি ইভেন এখন ছোটখাটো কোম্পানিরও কিন্তু ট্রেডমার্ক করাটা ম্যান্ডেটরি, করাটা উচিত। এবার আমরা কপিরাইট সম্পর্কে জানবো। কপিরাইট হলো এক ধরনের আইনি সুরক্ষা যা কোনো মৌলিক কাজে স্রষ্টাকে দেওয়া হয়। সাহিত্য, নাটক, সঙ্গীত, চলচ্চিত্র, চিত্রকলা বা কম্পিউটার সফটওয়্যারের মতো সৃজনশীল কাজের ক্ষেত্রে কপিরাইট প্রযোজ্য। এর মাধ্যমে মূল মালিক বা স্রষ্টা তার কাজটি পুনরুদ্ভাবন, বিতরণ বা প্রদর্শনে একাকিত্ব অধিকার পেয়ে যায়। পরের প্রশ্ন, কপিরাইটের মূল উদ্দেশ্য কি হয়? বেসিক্যালি এর প্রধান যে উদ্দেশ্য সেটা হলো স্রষ্টাকে তার কাজের স্বীকৃতি দেওয়া এবং তার আর্থিক স্বার্থ রক্ষা করার জন্য। সে কোনো জিনিস কষ্ট করে তৈরি করলো, অন্য কেউ যাতে সেটাকে বেআইনিভাবে ব্যবহার করতে না পারে সেই সুযোগ দেয়। অন্য কেউ যাতে অনুমতি ছাড়া সেই কাজ নকল, পরিবর্তন বা নিজের নাম করে চালিয়ে দিতে না পারে সেটা নিশ্চিত করে এই কপিরাইট অ্যাক্টের মাধ্যমে। কপিরাইট লঙ্ঘন বলতে কি বোঝানো হয়? কপিরাইট লঙ্ঘন তখনই হয় যখন কেউ কপিরাইট করা কোনো জিনিসকে নিজের বলে চালিয়ে দেয়। যখন কোনো ব্যক্তি কপিরাইটের মালিকানার অনুমতি ছাড়া কপিরাইটযুক্ত কোনো কাজ, ব্যবহার, অনুলিপি, বিতরণ বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগায় তখন তাকে কপিরাইট লঙ্ঘন বলা হয়। আর যদি কেউ কপিরাইট লঙ্ঘন করে তার বিরুদ্ধে কিন্তু আইনত পদক্ষেপ নেওয়া যেতে পারে। এরপরে কপিরাইটযুক্ত উপাদান কি কখনো অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না? অবশ্যই করা যায়। কি হয়, ফেয়ার ইউজ বলে একটা পার্ট হয় যার মাধ্যমে কপিরাইটযুক্ত কোনো জিনিসকে সীমিত সময়ের জন্য ব্যবহার করা যায়, কিন্তু তার মাধ্যমে কোনো ধরনের টাকা উপার্জন কিন্তু করা যাবে না। কিছু বিশেষ ক্ষেত্রে অনুমতি ছাড়াই কপিরাইটযুক্ত উপাদান সীমিত ব্যবহার করা যায়। একে ফেয়ার ইউজ বা ন্যায্য ব্যবহার বলা হয়। সাধারণত শিক্ষাদান, গবেষণা, সমালোচনা, সংবাদ পরিবেশন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা করা যায়, বাট পুরো পার্ট না। যেমন দেখবে ইউটিউবের ক্ষেত্রে বলাই থাকে কোনো ভিডিওর অন্য কেউ যদি তৈরি করে থাকে মাস্ট বি তাকে ক্রেডিট দিতে হবে। 10 সেকেন্ডের ভিডিওর কোনো পার্ট ব্যবহার করা যাবে না অন্য কারোর ভিডিওর। এরকমভাবে ফেয়ার ইউজের জন্য আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, অনেক সময় হয় আমি রেফারেন্সের জন্য কোনো ছবি দেখালাম, সেই ছবিটা তো আমি তৈরি করিনি, কোনো একটা অন্য লোক তৈরি করেছেন, আমি শুধু তোমাদেরকে পড়ানোর জন্য সেই ছবিটা দেখাচ্ছি। এরপরে পেটেন্ট কাকে বলে? কপিরাইট সম্পর্কে জানলাম, আর একটা পার্ট হয় পেটেন্ট, যার মাধ্যমেও আমরা আমাদের নিজের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সংরক্ষণ করতে পারি। পেটেন্ট হলো সরকার কর্তৃক আবিষ্কর্তাকে এক ধরনের অধিকার প্রদানের অনুমোদনপত্র। এই অধিকার বলে আবিষ্কর্তা একমাত্র তার উদ্ভাবনের প্রস্তুতি, ব্যবহার এবং বিক্রয় করতে পারবেন অথবা বিক্রয় সত্ত্ব প্রদান করতে পারবে। অর্থাৎ আমি কোনো কিছু আবিষ্কার করলাম, সেটা ম্যানুফ্যাকচার করা, সেটাকে বিতরণ করা বা সেটাকে ব্যবহার করার অধিকার আমার কাছে থাকবে। উদ্ভাবনটি যে কোনো পণ্য বা এমন কোনো পদ্ধতি হতে পারে যা শিল্প ও বাণিজ্যিকভাবে মানুষের কাজে লাগে। এই তো গেল তাহলে পেটেন্ট। এবার পেটেন্টের কিছু টাইপ আছে ভারতে, সেগুলো কি? সেগুলো আমরা জানতে পারবো এই প্রশ্নের মধ্যে। ভারতে পেটেন্টের প্রকারভেদগুলি কি কি? দেখো, প্রোডাক্ট পেটেন্ট। তুমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করেছো, তার উপরে যে পেটেন্ট তৈরি করা হয় সেটাকেই বলা হয় কি? প্রোডাক্ট পেটেন্ট। সাপোজ তুমি কোনো একটা গাড়ির চাকা বানিয়েছো, যেই চাকাগুলো সহজে নষ্ট হয় না, বেশ সেই চাকাগুলো অনেক দূর পর্যন্ত যাত্রা করতে পারে। বা তুমি এমন কোনো একটা সফটওয়্যার বানিয়েছো যে তোমার পড়াশোনাটাকে অনেক ইজি করে দিতে পারবে, বা তুমি কোনো একটা এআই বানিয়েছো, এগুলো সব এক একটা প্রোডাক্ট। এরপর আসে প্রসেস পেটেন্ট। প্রসেস পেটেন্ট মানে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য কোনো একটা প্রসেস অনুসরণ করে যেতে হয়। তুমি যে প্রসেসটা তৈরি করেছো তার মাধ্যমে ওই পার্টিকুলার প্রোডাক্টটা খুব ইজিলি এবং কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব। সেই ক্ষেত্রে যে পেটেন্টটা তুমি ক্লেম করতে পারো সেটাকেই বলা হয় প্রসেস পেটেন্ট। ফর এক্সাম্পল, কোনো একটা গাড়ি ম্যানুফ্যাকচার করা হচ্ছে, এবার ওই গাড়িটা তৈরি করতে গেলে কিছু ধাপ আমাদের অনুসরণ করতে হয়। এইবার এক্সওয়াইজেড কোনো একটা ব্যক্তি এমন কোনো একটা প্রসেস আবিষ্কার করলো যার মাধ্যমে গাড়ি ম্যানুফ্যাকচার অনেক দ্রুত হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার কস্টিংও কমে যাচ্ছে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকেই সংরক্ষণ করার জন্য প্রসেস পেটেন্ট কিন্তু তৈরি করা হয়েছে। এরপরে প্রভিশনাল পেটেন্ট। প্রভিশনাল পেটেন্ট মানে তুমি কোনো একটা পেটেন্ট ফাইল করতে যাচ্ছ বা তুমি কোনো একটা পার্মানেন্ট পেটেন্ট নিতে চাচ্ছ তোমার প্রোডাক্টের জন্য, কিন্তু তুমি এখনো সেটাকে কিছু দিনের জন্য বাজারে ছড়িয়ে দেখতে চাও বা টেস্টিং করতে চাও যে ঠিক করে কাজ করছে কিনা, তারপরে গিয়ে তুমি একটা পার্মানেন্ট পেটেন্ট নেবে। তার আগে তুমি 12 মাসের জন্য যে টেস্টিং পেটেন্টটা নিতে পারবে তোমার প্রোডাক্টের জন্য বা আবিষ্কারের জন্য, সেটাকেই বলা হয় কি? প্রভিশনাল পেটেন্ট। এটা 12 মাসের জন্য ভ্যালিড থাকে, 12 মাস পরে গিয়ে তোমাকে পার্মানেন্ট পেটেন্ট নিতেই হবে। আদারওয়াইজ কিন্তু তুমি যেহেতু একবারটা টেস্টিং এর জন্য বাজারে ছেড়ে দিয়েছো, কারো না কারো মাথায় ঠিক নড়ে যাবে টোনো কিভাবে ওটা তৈরি করতে হবে। এবার ডিজাইন পেটেন্ট। ডিজাইন পেটেন্টটা কি হয়? কোনো ধরনের ডিজাইন তুমি আবিষ্কার করেছো, সেটা হতে পারে কোনো কারিগরি ক্ষেত্রে, সেটা হতে পারে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে সেই জায়গায় আমরা এই ডিজাইন পেটেন্ট অ্যাপ্লাই করতে পারি। সাধারণত এই পেটেন্টগুলো ভারতের আইন অনুযায়ী 10 বছরের জন্য ভ্যালিড হয়।
তারপরে আমরা আরো কিছু এক্সট্রা টাকা দিয়ে ওটাকে 5 বছর অব্দি এক্সটেন্ড করতে পারি। মোট 15 বছরের জন্য এটা একচেটিয়া মালিকানা তার কাছে থাকে যে আবিষ্কার করে। কিন্তু 15 বছর পরে গিয়ে সেটা ফ্রি অফ কস্ট সবার জন্য ওপেন টু অল করে দিতে হবে। সাধারণত কোনো ওষুধের কোম্পানি যখন ওষুধ তৈরি করে তখন প্রথম 15 থেকে 20 বছর তার কাছে একচেটিয়া মালিকানা থাকে। তার মধ্যে থেকে যত টাকা ইনকাম করা সে ইনকাম করে নেয়। 20 বছর পরে বা 15 বছর পরে সেই ওষুধের যে কম্পোজিশন সেটা কিন্তু ফ্রি টু অল করে দিতে হবে। মানে অন্যান্য সকল কোম্পানি সেই কম্পোজিশন দেখিয়ে ওষুধ তৈরি করতে পারবে। এরপরে ইউটিলিটি পেটেন্ট। এই পেটেন্টের প্রসেসটা আমাদের ইন্ডিয়ায় নেই, এটা আমেরিকার জন্য। বাট এটাও অনেকটা সেরকমই, তুমি কোনো মেশিন বানিয়েছো, তুমি কোনো প্রসেস তৈরি করেছো, বা ইউটিলিটি যেটা আমাদের ধারাবাহিক জীবনকে অনেকটা ইজি করে দেয়, ওই ধরনের জিনিসের জন্য যে পেটেন্ট অ্যাপ্লাই করা হয় তাকে ইউটিলিটি পেটেন্ট বলা হয়। এরপরে প্রশ্ন বলছে পেটেন্ট প্রদানের 3টি প্রধান মাপদণ্ড কি কি? কোন জিনিসের ওপরে ডিপেন্ড করে আমরা পেটেন্ট পাবো? তুমি এটা কিছু তৈরি করলে আজকেই পেটেন্ট করতে চলে পাবো না। দেখো, আমি এই যে নোটসগুলো তৈরি করছি, আমি এই নোটসের ওপরে গিয়ে পেটেন্ট তৈরি করবো? একদমই পারবো না। অলরেডি এই জিনিসগুলোর ওপরে ডিটেলে প্রচুর লেখক বই লিখেছেন, এগুলো পেটেন্ট হয় না। কি কি জিনিস থাকলে তখনই গিয়ে তুমি পেটেন্ট ফাইল করতে পারবে? অভিনবত্ব, মানে তুমি কোনো একটা জিনিস আবিষ্কার করলে, কোনো সেটা সামগ্রী হতে পারে, কোনো সেবা হতে পারে, যাই হোক না কেন, সেটা সারা বিশ্বে যেন একদম নতুন হয়, তোমার আগে কেউ ওটা তৈরি করেনি, তখন তুমি পেটেন্ট করতে পারবে। তারপরে উদ্ভাবনী পদক্ষেপ, বর্তমান জ্ঞানের তুলনায় এই উদ্ভাবনের প্রযুক্তিগত অগ্রগতি থাকা উচিত। মানে এবার এটা মানেটা কি? দেখো, কিছুটা এরকম ব্যাপার, এখনো পর্যন্ত কম্পিউটার তৈরি হয়েছে, কম্পিউটারে প্রচুর টেকনোলজি এসেছে, এইবার নতুন করে কোয়ান্টাম কম্পিউটারে এসেছে। কোয়ান্টাম কম্পিউটার কি? বিজ্ঞানের অগ্রগতি আর এক স্টেপ এগিয়ে দিয়েছে। এরপরে কোয়ান্টাম কম্পিউটারের থেকেও অ্যাডভান্স আরো কোনো কম্পিউটার আসবে, আর এক স্টেপ এগিয়ে দেবে। তুমি যেটা আবিষ্কার করছো সেটার মাধ্যমে যেন একটা নতুন করে কোনো কিছু উদ্ভাবন করার প্রযুক্তি এক স্টেপ এগিয়ে থাকে, সেটাকেই বোঝানো হয়। তখনই গিয়ে তুমি পেটেন্ট তৈরি করতে পারবে। অলরেডি তো তৈরি হয়ে আছে, তার উপরেই তুমি আরেক ধরনের মডিফাই করে কিছু তৈরি করেছো, তার জন্য তুমি পেটেন্ট অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। 3 নম্বর, শিল্প প্রযোজ্যতা, মানে যেটা তুমি তৈরি করছো সেটা যেন বাণিজ্যিকভাবে ব্যবহার একটা থাকে। তুমি তৈরি করলে আর সেটা পেটেন্ট তৈরি করতে গেলে হবে না। বাণিজ্যিকভাবে যদি সেটা ব্যবহার না থাকে তাহলে সেটার জন্য পেটেন্ট অ্যাপ্রুভ করবে না, সেটা ইন্ডিয়া হোক বা অন্য কোনো দেশে হোক। সেটা যেন বাণিজ্যিক একটা ব্যবহার অবশ্যই থাকে। ট্রেডমার্ক কাকে বলে এবং কোনো কোম্পানির ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এর ভূমিকা কি? ট্রেডমার্ক কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট প্রতিটা কোম্পানির ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্য পণ্যের থেকে পৃথক করার জন্য বা স্বতন্ত্র রাখার জন্য ট্রেডমার্ক ব্যবহার করা হয়। প্রতিটা কোম্পানির নিজস্ব ট্রেডমার্ক থাকে, সেটা ডেল হোক, এইচপি হোক, যে কোনো জিনিস হোক না কেন, প্রতিটা কোম্পানি এটি কোনো পণ্যের বা কোম্পানির পরিচয় বহন করে ট্রেডমার্কের মাধ্যমে। সেটা লোগো হতে পারে, তার ট্যাগলাইন হতে পারে, যাই হোক না কেন সেটা। ট্রেডমার্ক হলো একটি স্বতন্ত্র নাম, লোগো, ট্যাগলাইন বা স্লোগান, যা কোনো বিজ্ঞাপনের বা পণ্যের প্রতিনিধিত্ব করার জন্য ব্যবহার করা হয়। একবার রেজিস্টার হয়ে যাওয়ার পরে এটি অন্য কোনো সংস্থা ব্যবহার করতে পারে না। একেই বলা হয় কি? এক্সক্লুসিভ রাইটস অফ ইউজ। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ভূমিকা, ট্রেডমার্ক একটি কোম্পানির ব্র্যান্ডিং, ট্রেডমার্কের মাধ্যমে ব্র্যান্ডিং হয়। এই স্বতন্ত্র লোগো বা নাম প্রতিটি প্রতিষ্ঠান কোম্পানির ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করে, যা কোম্পানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডমার্কের ওপরেই কিন্তু একটা ট্রাস্টওয়ার্দিনেস আসে। তুমি 10টা পিৎজার দোকান আছে তোমার সামনে, কিন্তু তুমি যদি দেখো যে কোনো একটা ডমিনোজ আছে, তুমি জানবে যে হ্যাঁ, এটা তো গ্লোবালি সব থেকে বড় পিৎজার ব্র্যান্ড, তাহলে আমি ওখান থেকে পিৎজা খাবো। তুমি কিন্তু লোকাল জায়গা থেকে খাবে না। একটা কি বিশ্বাসযোগ্যতা চলে আসে নামের মধ্যেই। এইটি ক্রেতার মনে একটি ধারণা তৈরি করে, যাতে কোম্পানির সেলস অনেক গুণ বেড়ে যায়। ট্রেডমার্ক কোম্পানিগুলিকে অন্য কারোর দ্বারা সৃষ্ট ব্র্যান্ড ভ্যালু নষ্ট হওয়া বা পরিশ্রমের লাভ উপভোগ করা থেকে বাঁচানোর জন্য বা সুরক্ষিত রাখার জন্য কিন্তু প্রদান করা হয়। এরপরে প্রশ্ন বলছি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সংক্ষেপে ব্যাখ্যা করো। কিভাবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়? প্রতিটা দেশে নিজস্ব ট্রেডমার্ক কিন্তু আলাদা আলাদা সাইট আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফ ইন্ডিয়া একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আমরা ট্রেডমার্ক ফাইল করতে পারি। কিন্তু দেখো, বলেও দেওয়া হয়েছে কোনো একটা আইনজীবী অবশ্যই থাকা উচিত ট্রেডমার্ক অ্যাপ্লাইয়ের জন্য, কারণ অনেক ধরনের এখানে আইনি কেস থাকে। কি সবার ফার্স্ট কোন ক্লাসের আন্ডারে তুমি ট্রেডমার্ক অ্যাপ্লাই করছো সেটাকে নির্বাচন করতে হবে। ভারতে টোটাল গুডস অ্যান্ড সার্ভিসের জন্য 45টি আলাদা আলাদা ক্লাস আছে। তুমি যে প্রোডাক্ট বিক্রি করবে তার জন্য আলাদা ক্লাস আছে। যেমন তুমি চা কফি বিক্রি করতে যাচ্ছ, তার জন্য ক্লাস 30 আছে। তুমি কোনো এডুকেশন ক্ষেত্রে মানে পড়াশুনোর ক্ষেত্রে কোনো ধরনের ট্রেডমার্ক করতে চাচ্ছ, ক্লাস 41 আছে। যেমন আমার RWS IT একাডেমি, আমি যদি কালকে এটাকে গিয়ে ট্রেডমার্ক করিয়ে নিই যে সারা পৃথিবীতে এই নামটা এটাকেও ব্যবহার করতে না পারে বা এই লোগোটা ব্যবহার করতে না পারে, তখন আমাকে এই ক্লাস 41-এর আন্ডারে গিয়ে ট্রেডমার্ক অ্যাপ্লাই করতে হবে। একটি ট্রেডমার্কে যে কাজগুলি করে তা কি কি?
পণ্যকে শনাক্তকরণে সাহায্য করে, ব্র্যান্ডের জন্য আইনি সুরক্ষা প্রদান করে, যে আজকে এই দেশে না হোক অন্য কোনো দেশে RWS IT একাডেমির ইউটিউব চ্যানেল বা অন্য কিছু খুলে বসলো, আমি যাতে বলতে পারি যে হ্যাঁ ওটা আমি আগে তৈরি করেছি, তুমি ওটার রাইটস তোমার কাছে নেই। জাল বা জালিয়াতির হাত থেকে রক্ষা করার জন্য এই ধরনের ট্রেডমার্ক ব্যবহার করা হয়। ট্রেডমার্কে ব্যবহৃত TM, SM আর সার্কেল R এই চিহ্নগুলোর মানে কি? আমরা এই R চিহ্ন কিন্তু বহুবার দেখেছি। লক্ষ্য করবে কোনো না কোনো প্রোডাক্ট বড় ব্র্যান্ড হলে R চিহ্ন দেয়া থাকে। যেমন তালমিস্ত্রি বিক্রি হতো, সেখানে বলেই দেওয়া হতো যে এই R চিহ্ন দেখে কিনুন। এইবার সেগুলো সম্পর্কে আজকে জানতে পারবে। এই 3টে জিনিস সাধারণত ট্রেডমার্কে থাকে। এটা ট্রেডমার্কের ক্লাসিফিকেশনও বলতে পারো, পরীক্ষার সময় তোমার প্রশ্ন আসতে পারে ট্রেডমার্ক কত ভাগে বিভক্ত কি কি, তখনও কিন্তু এই সেম উত্তরই তোমাকে লিখতে হবে। সবার ফার্স্ট TM কি বলা হচ্ছে? কোনো অনিবন্ধিত পণ্যের জন্য TM ট্রেডমার্ক ব্যবহার করা হয়, যেটা এখনো পর্যন্ত তুমি ট্রেডমার্ক ফাইল করোনি, শুধু টেস্টিং ফেজে আছে, সেই ক্ষেত্রে আমরা এই TM সাইনটা ব্যবহার করব। এবার TM এর উল্টো দিকে থাকে SM, কোনো ধরনের তুমি সার্ভিস তৈরি করতে চাচ্ছ, এখানে পণ্য আর এখানে সার্ভিস, সেটা কোনো হাসপাতাল হতে পারে, বিমান হতে পারে বা হোটেল হতে পারে। এই সব ক্ষেত্রে যেখানে তোমাকে সার্ভিস প্রদান করা হয় সেখানে SM ট্রেডমার্ক ব্যবহার করা হয়। আর সবার লাস্ট আসে সার্কেল R। যখন তুমি স্থায়ীভাবে বুঝে যাচ্ছ যে হ্যাঁ এইবার আমি পার্মানেন্টলি ট্রেডমার্ক অ্যাপ্লাই করতে পারবো, তখন কি হয়, এই R চিহ্ন দিয়ে দেওয়া হয় তোমার নামের শেষে। সাধারণত এটা সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ফরম্যাটে কিন্তু তোমার যে ব্র্যান্ডটা থাকে সেই ব্র্যান্ডের পাশে লেখা থাকে। অর্থাৎ তুমি কোনো প্রোডাক্ট তৈরি করলে বা কোনো সার্ভিস তৈরি করলে, যদি কোনো প্রোডাক্ট হয়, যখন ইনিশিয়ালি তুমি অ্যাপ্লাই করবে তখন তোমাকে TM এই ট্রেডমার্কটা দিয়ে দেওয়া হবে। যখন পার্মানেন্ট তুমি সেই ট্রেডমার্কটা ব্যবহার করতে পারবে তখন তুমি এই সার্কেল R তোমার নামের পাশে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে SM কখন দেওয়া হবে? যদি তুমি কোনো সার্ভিস তৈরি করো সেই ক্ষেত্রে। এটা ইনিশিয়াল একটা পার্ট, একটা সার্টেন ওয়েটিং পিরিয়ড বা অ্যাপ্রুভাল পিরিয়ড থাকে। অ্যাপ্রুভ হয়ে গেলে তখন তো তুমি এই সার্কেল R পেয়ে যাবে। তার আগে সার্ভিস হলে SM পাবে, আর কোনো প্রোডাক্ট হলে TM এইটা পেয়ে যাবে। এরপরে প্রশ্ন আসে বুদ্ধিবৃত্তিক বা মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন বলতে কি বোঝানো হয়? বুদ্ধিবৃত্তিক বা মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন বলতে কোনো কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি অঅনুমোদিত ব্যবহারকে বোঝানো হয়। তুমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করেছো, তার পেছনে কপিরাইট, পেটেন্ট বা ট্রেডমার্ক কোনো একটা তৈরি করে রেখে দিয়েছো, সেটা যদি তোমার পারমিশন ছাড়া কেউ ব্যবহার করে, তখন সেটা এই বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ভায়োলেশনের আন্ডারে কিন্তু পড়ে যায়। এর থেকে তুমি কি করতে পারবে? কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে। কেউ যদি সেটা ব্যবহার করে থাকে, সে যে টাকা উপার্জন করেছে ওর থেকে সেই টাকাটা পুরো তার কাছ থেকে তুমি অ্যাজ আ কম্পানসেশন নিতে পারবে। এবার পরের প্রশ্ন আসছে প্লেজিয়ারিজম কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি, সেগুলো সম্পর্কে আমরা একটু বেসিক আইডিয়া নেব। ধরো তুমি একটা কোনো কিছু লিখেছো, সেই লেখাটাকে যখন কেউ নিজের বলে কপি করে নিচ্ছে তখন এই প্লেজিয়ারিজম হয়। প্লেজিয়ারিজম হলো সঠিক অ্যাট্রিবিউশন ছাড়াই অন্যের ধারণা, শব্দ বা কাগজকে নিজের মতো করে বা নিজের নামে উপস্থাপন করা, মানে কপি পেস্ট করা এক কথায়। যেটা আমি এই নোটসগুলো তৈরি করেছি, এই নোটসগুলো যদি কেউ কপি পেস্ট করে নিজের নোটস বলে চালিয়ে দেয় তখন কিন্তু সেটা এই প্লেজিয়ারিজমের আন্ডারেই পড়ে যাবে। এখন প্রচুর অ্যাপ আছে বা প্রচুর ওয়েবসাইট আছে যেখানে গিয়ে তুমি নোটসটাকে দিয়েই চেক করতে পারবে যে কেউ কি আমার নোটসটাকে কপি পেস্ট করেছে, দেখা যায়। প্লেজিয়ারিজম শব্দটি একটি ল্যাটিন শব্দ যা প্লেজিয়ারিয়াস থেকে এসেছে, যার অ্যাকচুয়াল অর্থ কি? অপহরণকারী। প্লেজিয়ারিজম কত প্রকারের হয়? এটি বেসিক্যালি 2 ধরনের হয়ে থাকে। কি ইচ্ছাকৃত প্লেজিয়ারিজম, যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কারোর লেখা বা অন্য কারোর ডকুমেন্টকে কপি পেস্ট করে। আর দ্বিতীয় অনিচ্ছাকৃত প্লেজিয়ারিজম, যেখানে না জেনে আনইনটেনশনালি কপি পেস্ট হয়ে যায়। এটি হলো অন্যের লেখা, কাজ, শিল্প, কর্ম ইত্যাদি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অজান্তে ব্যবহার করা বা অসতর্কতার কারণে যে তৈরি করেছে তাকে স্বীকৃতি না দেওয়া হয় এবং সেগুলিকে নিজের নামে উপস্থাপন করা হয়, তখন এই অনিচ্ছাকৃত প্লেজিয়ারিজম হয়ে থাকে। এটি সাধারণত জ্ঞানের অভাব বা ভুলে যাওয়া ইত্যাদি কারণে হয়ে থাকে। আজকের লাস্ট প্রশ্ন, প্লেজিয়ারিজম কিভাবে কপিরাইট লঙ্ঘন থেকে আলাদা? এদের দুটোর মধ্যে এক কথায় বেসিক ডিফারেন্স কি? পরীক্ষার সময় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, কপিরাইট আর প্লেজিয়ারিজমের মধ্যে পার্থক্য কি? তো বেসিকের পার্থক্য কি? কপিরাইট লঙ্ঘন আইনত অধিকার ক্ষুণ্ণ করা, কিন্তু প্লেজিয়ারিজম অন্যের কাগজকে নিজের বলে দাবি করে সততা ভঙ্গ করাকে বোঝানো হয়। সাধারণত দুটোর ক্ষেত্রে আইনি একটা প্রভাব পড়তে পারে, কিন্তু কপিরাইট জাতীয়, ট্রেডমার্ক জাতীয় কোনো কাজকে যদি ভঙ্গন করা হয় সেক্ষেত্রে শাস্তি অনেক বেশি হয়, প্লেজিয়ারিজমের ক্ষেত্রে পরিমাণে কম হয়। এই হলো এদের দুটোর মধ্যে বেসিক পার্থক্য। তো আজকের ভিডিওতে এই অবধি, আমি এর থেকে বেশি এগোচ্ছি না। বাকি যে টপিকগুলো আছে
সেগুলো সম্পর্কে পার্ট 2-তে আমি তোমাদেরকে বোঝাবো। তো যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।